কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে সামাজিক নাট্যপাড়া সূর্য।
করছো মা? অযথা চিন্তা করছি। সন্ধ্যা হয়ে এলো। সেই মানুষটা 10টার সময় ভাতে ভাত খেয়ে বেরিয়েছে, বলে গেল বিল পাস হয়ে আছে, আমি টাকাটা নিয়ে চলে আসবো। তাহলে এত দেরি হচ্ছে কেন? হয়তো কোনো কাজে আটকে গেছে, কারখানার ব্যাপার তো। আচ্ছা মা, টাকা মনে ফিরেছে? না, তার টাকা মনে এখনো ফেরেনি। বাইরে বেরোলে বাড়ির কোনো কথাই তার মনে থাকে না। শুধু শুধু কেন যে বাইরে বাইরে ঘুরে বেড়ায় বুঝি না বাপু। আমি তো বলেছি ভাগ্যে যা আছে তাই হবে আমাদের। তুমি কি চিন্তা করে কিছু করতে পারবে? ভাগ্য তুমি মানো মা? মানে হয় কি, ভাগ্য খারাপ না হলে অকালে তোর বাবার হাতটা যাবে কেন? সুস্থ মানুষ হাত থেকে খেয়ে দিয়ে বেরোলো আর ফিরে এলো হাত কেটে। দেখো মা, ভাগ্য ভগবান এসব হচ্ছে দুর্বল মনের সান্ত্বনা। দুর্ঘটনা ভগবান ঘটায় না, অসতর্ক হলে দুর্ঘটনা ঘটে। এই 20 শতাব্দীর বিজ্ঞানের যুগে ভাগ্য কেউ মানে না মা। মানুষের অন্ধ কুসংস্কার। শোনা, কর্মফল কাকে বলে মা? আমরা যে কাজ করছি সেটাই কর্ম। ভালো কাজ হলে ফল ভালো হবে, আর খারাপ কাজ করলে শাস্তি পেতে হবে। এর মধ্যে তোমার ভাগ্য বা ভগবানের কোনো হাত নেই মা। ভূত আর ভগবান দুটোই অস্তিত্বহীন। এই ঘর সন্ধ্যাবেলায় মেয়েটা কি বলে গেল? দু পাতা লেখাপড়া শিখেছে বলে ভগবানের অস্তিত্ব নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। কিন্তু আমি তো জানি ঠাকুর, তুমি আছো ঠাকুর, তুমি আছো। না ভাই, এখনো ফেরেনি। তোমার কিছু হলো ঠাকুর? মানে বলছিলাম কি চাকরির সংখ্যা? চাকরি আমার ভাগ্যে নেই বৌদি। 3টে বছর ধরে আপ্রাণ চেষ্টা করে চলেছি, কিন্তু এতটুকু আশার আলো কোথাও দেখতে পাচ্ছি না। প্রচন্ড ঘৃণা হয় নিজের উপর, সমাজের উপর, রাষ্ট্রের উপর। আমরা যেন এই 20 শতাব্দীর শিক্ষিত জঞ্জাল। এভাবে ফেরিয়ে পড়ছো কেন ভাই? আজ হোক কাল হোক চাকরি তোমার নিশ্চয়ই হবে। পারছি না বৌদি, বেকার জীবনের দুর্বিষহ বোঝা আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। প্রতি মুহূর্তে পৃথিবীটাকে মনে হচ্ছে একটা ভ্রাম্যমাণ। যারা চাকরি পেয়েছে তারা এমন করুণার দৃষ্টি নিয়ে আমার দিকে তাকায়, অথচ আমি তো জানি আমার চেয়ে বেশি যোগ্যতা তাদের নেই। তুমি নিরাশে ভুগছো ঠাকুর। নৈরাশ্য, হতাশা, আত্মগ্লানি এমনি আসে না বৌদি। বিএ পাস করে একটা চাকরি যদি আমি না পাই, তুমি কেন আমি লেখাপড়া শিখেছিলাম? এর চেয়ে যদি মূর্খ থাকতাম, মুঠ বয়েও 2 টাকা রোজগার করতে পারতাম। আমি যেন ত্রিশঙ্কুর মতো মহাশূন্যে ঝুলছি। না পাচ্ছি চাকরি, না পাচ্ছি কোনো ছোট কাজ করতে। মা মেয়ে পাপড় বেচে কটা পয়সা তোমরা পাও জানতে আমার বাকি নেই। আমাদের পেটে ভরে খাইতে রাতে তুমি আর সোনা উপোস করে থাকো, তাও আমার নজর এড়ায় না বৌদি। তখন আমার কি ইচ্ছে হয় জানো? বীজ খেয়ে শেষ করে দেই এই অভিশপ্ত বেকার। দুঃখ মানুষের চিরকাল থাকে না। আচ্ছা, মানে বলছিলাম কি, স্বপন তোমাকে দেখা করতে বলেছে, গিয়েছিলে তার কাছে? আমার মনে হয় স্বপন চেষ্টা করলে তোমার চাকরিটা নিশ্চয় হবে। দেখো বৌদি, ভাই বলো বন্ধু বলো, বিপদের সময় কেউ তোমার পাশে এসে দাঁড়াবে। স্বপন করলে 2000 টাকা যদি জোগাড় করতে পারিস, একটা চাকরি খালি আছে। 2 টাকা আমার কাছে নেই। 2000 টাকা আমি কোথায় পাবো বৌদি? আর যদি আমার গয়নাগাটি থাকতো? জানি, সে কথা আমি জানি বৌদি। তোমার শেষ সম্বল হাতের চুড়ি বিক্রি করে তুমি আমার বিয়ে পরীক্ষার ফি দিয়েছিলে। তুমি আমার জন্য যা করলে নিজের মাও তা করবে। তোমাদের এই স্নেহ মমতার ঋণ আমি জীবনেও বোধহয় শোধ করতে পারবো না বৌদি, শোধ করতে পারবো না।
কোনো ব্যবস্থা করতে পেরেছে নিরু? কোনো ব্যবস্থা করতে পেরেছে নিরু? না, চেষ্টা তো করছে। চেষ্টাই করে যাক। আমি মারা যাওয়ার পর যদি ওই চাকরি বাকরি পাই, আমি বেঁচে থাকতে ওর কিছুই হবে না। এমনই ভাগ্য করে এই পৃথিবীতে এসেছিলাম বরাবর। আমি যদি মুঠো করে সোনা ধরি প্রথম ছাই হয়ে যায়, যেদিকে তাকাই শুধু নৈরাশ্যর কালো ছায়া। তুমি অযথাই দুঃখ পাচ্ছ গো। অভাব মানুষের চিরকাল থাকে না। আমার থাকবে, আমি যতদিন বেঁচে আছি আমার অভাবের জীবন কোনোদিন গুছাবে না। ভাবনা হয় ওই মেয়েটাকে ওর বিয়েটা যদি দিয়ে যেতে পারতাম। সেদিন ঘটক বলেছিল নপড়া একটা ছেলে আছে, চাকরের ছেলে। হ্যাঁ গো, সেখানে গিয়ে যদি একটিবার খোঁজ নিয়ে এখানে গিয়েছিল, তাই তো আসতে দেরি হলো। ব্যাংকের চাপরাশি নগদ চাইছে ৫,০০০, গরিব সাইকেল আংটি বোতাম মেয়ের কানের গলার হাতে। ব্যাংকের পিয়নের এত চাহিদা? এটা বিংশ শতাব্দীর ৭০ দশক। এই যুগের মানুষের কোনো দাম নেই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নেই। তাই চাই শুধু টাকা টাকা টাকা। টাকা থাকলেই মূর্খ পণ্ডিত এই সমাজের শিরোমণি হতে পারে। ঠিক করেছি, সোনায় বুড়োই থাকবে। যার তার হাতে আমি ওকে সম্পাদন করবো না। তাতে যদি সমাজ আমাকে নিন্দা করে করুক, তা তো আমি আমার মেয়েকে অপাত্রে হাতে তুলে দেব না। আমিও সাহস করি, তাকে কিছুই বললাম না। জিজ্ঞাসা করলে হয়তো বলে বসবে সারাদিন খেটে খুটে এসেছি, আগে তোমার টাকার খবর। মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেললে ভীষণ অপুষ্টিকাতরতা বেড়ে যায়। ঠাকুর, ঠাকুর তুমি তাকে ভালো রেখো। ঠাকুর তুমি তাকে ভালো রেখো। ভাগ্যের কাছে আমি হার মানবো না। একটা কিছু আমাকে করতেই হবে। ১,০০০ টাকা যদি পেতাম, স্বপন যে চাকরিটার কথা বলছিল হয়ে যেত। কিন্তু এমন কোন আত্মীয় বন্ধু নেই যে আমাকে ২,০০০ টাকা দিয়ে সাহায্য করবে। দাদার ব্যাগটা এখানে পড়ে আছে কেন? দেখি ২ পয়সা যদি। দেখি এত টাকা দাদা পেলো কোথায়? তাহলে কি হাত কাটার দরুন কোম্পানির টাকা পেয়েছে না দাদা? বোধ হয় তাই। এই টাকাটা হলে আমার চাকরিটা হয়ে যেত। না, দাদার কাছে চাইলে দেবে না। কাল রাতে বলছিল টাকা পেলে সোনার বিয়ে দেবে। আচ্ছা, টাকাটা যদি আমি চুরি করি? না, দাদা দুঃখ পাবে। তাহলে যদি টাকাটা নিয়ে আমার চাকরিটা হয়ে গেলে পরে ফেরত দিই। দাদার পায়ে ধরে বলি, দাদা তোমাদের দুঃখ ঘুচাতেই টাকাটা আমি না বলে নিয়েছিলাম, নিশ্চয়ই আমার ক্ষমা করবে। না, এমন সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা উচিত হবে না। টাকাগুলো আমার চাই। দেরি হলে আমার খাবার ঢেকে দিয়ে রাখি, আমি এসে খাবো।
না, অথচ চেষ্টার কোনো ত্রুটি সে করছে না। টাকা নিয়ে বাড়িতে এসেছে, আমাকে বলবে তো কোথায় টাকা রেখেছে, নইলে আমি কি করে জানবো যে টাকা আছে ব্যাগের মধ্যে? কিসের টাকা মা? তোর বাবা প্রভিডেন্ট ফান্ডে থেকে টাকা পেয়েছে হাত কাটা বাবদ। এবার তাহলে আমাদের দুঃখ কিছুটা লাঘব হবে, তাই না মা? হবে, হবে তো নিশ্চয়ই। আচ্ছা মা, এক কাজ করলে হয় না? ওই টাকাটা দিয়ে কাকামণিকে একটা ব্যবসা করিয়ে দিলাম। ও টাকা আমি সংসারে খরচে লাগাবো না। সংসারে যেভাবে চলছে সেভাবেই চলবে। ও টাকা দিয়ে আমি তোর বিয়ে দেবো। সম্বলে নিয়ে আমার বড় বউ, টাকাটা বার করে গুনিয়ে দেখো তো ঠিক আছে কিনা। বলি তুমি গনে আনোনি? গুনি এনেছি, তবে আরেকবার গুনলেই দোষটা কি? এক কাপ চা পর্যন্ত খাইনি জানো, এমন খিদে লেগেছিল। তবু ও থেকে একটা পয়সা আমি খরচ করিনি। কোথায় টাকা? টাকা তো নেই। এই মানে 5,000 টাকা আমি 5টা বান্ডিল করে ভরিয়ে রাখলাম। যাবে কোথায়? ভালো করে খুঁজে দেখো না, এ কোণে হয়তো ঢুকে গিয়েছে। কি আশ্চর্য! এই তো টাকা কোথায়? আমি এইখানে রেখে ওপরে গেলাম, এর মধ্যে টাকাগুলো নেই নাকি নাকি টাকার পাখা গজিয়েছে। আমি যখন এলাম তখন এখানে কাকামণি ছিল বাবা। তাহলে ঠাকুরপোই নিয়েছে বোধহয়। না না না, আমার ভাই এমন কাজ করতে পারে না। তুমি কেন? আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করব না নিরঞ্জন আমার টাকা চুরি করতে পারে। ও ভগবান, বাবা আমি ভিখারি হয়ে গেলাম। আমার সেই সম্বলটা আমি অত ভাগের বিয়েটাও দিয়ে দিতে পারবো না। বাবা চিনি বছর রাজার কথা শুনেছিস মা? শনির দৃষ্টি পড়েছিল, রাজ্য পদ গেল পুরা, সবই তো সোলবাদ ধুতে গিয়েছিল। হাত থেকে বরাবর জিন্দা হয়ে পালিয়ে গেল, তেমনি আমার ঘর থেকে চলে গেল 5,000 টাকা। আমি কি করবো এখন আমি কি করবো? বাবা তুমি শান্ত হও, বাবা বাবা তুমি শান্ত হও। কি হয়েছে দাদা? ব্যাগের মধ্যে টাকা রেখেছিল, পাচ্ছে না। টাকা? হ্যাঁ ভাই। আরে ভাই, এরে ভাই 5,000 টাকা অফিস থেকে পেয়েছিল। এখানে ব্যাগটা রেখে আমিও করে গিয়েছি, এসে দেখি এই টাকাগুলো নেই রে ভাই। কি আশ্চর্য, ঘর থেকে টাকা যায় কি করে? তাও ওই ভর সন্ধ্যেবেলা ভালো করে খুঁজে দেখো, যাবে কোথায় অতগুলো টাকা? নিশ্চয়ই আছে। কি আশ্চর্য! তুমি তো এই ঘরে ছিলে কাকামণি। তার মানে তোরা আমাকে সন্দেহ করছিস? দাদার টাকা আমি চুরি করেছি? আমি বেকার বলে তোদের যা খুশি বলবি? আমি দাদার টাকা না না ভাই, থাক, গুড়া কেটে দিয়ে আর পাতায় জল ঢালতে হবে না।
আমি যদি টাকা নিয়ে থাকি আমার মাথায় যেন আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি, তার প্রতিদান ও ভালোভাবেই দিলে। আমার যদি একটা চাকরি থাকতো ওই মেয়ের সাধ্য হতো না আমাকে চোর বলে। যে অপবাদ তোমরা আজ আমাকে দিলে আমি জীবনেও কেন তুই ছেলেটার মনে দুঃখ দিলি? ও যদি টাকাগুলো নিয়েও থাকে আমাদের সেই কথা বলা ঠিক হবে না। আমি যে ওর বড় ভাই। বন্ধ হলে সবাই মন্দ সমস্ত রাখে না কপাল মন্দ হলে সবাই মন্দ বলে সমন্দ রাখে না বিধি হলে বা নাহি পুরে বিধি হলে নাহি পুরে আমার বুঝি পুরে কপাল মন্দ সবাই মন্দ বলে সমন্দ রাখে না ভাই। সবাই মন্দ বলে সমন্দ রাখে না কপালে থাকিলে জলে ভাসে ছিলে কপালে থাকিলে জলে ভাসে ছিলে মনের আশা বুঝি ঘুরে যাই কপাল মন্দ বলে সবাই মন্দ বলে সমন্দ রাখে না আপন ভাই। সবাই মন্দ বলে সমন্দ রাখে না আপন ভাই। ঠিকই বলেছে হরিদা, হরিদা ঠিকই বলেছে, আমার কপাল বন্ধ। বাবা যাই বলো, টাকাটা কাকামণি নিয়েছে মা। তুই চুপ মা, তুই চুপ। কথা যে বলতে নেই মা, কথা যে বলতে নেই। তোর বাবা শুনতে পেলে ভীষণ
চোখে তো দেখলি, নিজের চোখে দেখলি মা, নিজের চোখে মা, বাবা মা যাই বলো, টাকাটা কাকামণি নিয়েছে, তা না হলে ওভাবে চোরের মতো পালিয়ে যাবে কেন? কাকামণি, তোমাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম কাকামণি। সেই শ্রদ্ধার ছবিটার উপর তুমি একটা রাশি কলঙ্কের কালিমা লেপন করেছিলে। এই ঘটনার কথা আমি কোনোদিন ভুলবো না কাকামণি, আমি কোনোদিন ভুলবো না। দেখো ডাক্তার, দাদু, ওই ভোট দিয়ে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি ইনভেস্ট করেছো টাকা, শ্রমিকরা দিচ্ছে তাদের শ্রম, তাদের লভ্য অংশের অর্ধেক তাদের ন্যায্য পাওনা। এই দাবি থেকে তুমি তাদেরকে বঞ্চিত করতে পারো না। নিজের চরকায় তেল দাও। শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে তোমাকে মাথা কামাতে হবে না। কি করা উচিত আর কি অনুচিত সেটা বুঝবো আমি। আমার কথার মধ্যে নাক গলিও না। তা না হয় গলাবো না, তবে কথা কি জানো দাদু, ওই দেওয়া যাদের অভ্যাস তারা নিজের চোখাতেও তেল দেয়, অকেজু ঘটনা দেখলে তাতেও দেয়। তুমি হচ্ছ দাদু সেই অকেজু সরকার। আমি যদি আমার ওই কারখানা বন্ধ করে দেই, তোমার ওই কথা কথিত মেহনতি মানুষগুলো যে না খেয়ে মরবে সেটা কি ভেবে দেখেছো? সব ব্যাপারই তো ভাবে এই ভবানী। কারখানা তুমি বন্ধ করতে পারবে না দাদু। পারি না? না, এটা তোমার জমিদারি নয়। শ্রমিকটা তোমার খাস তালুকের প্রধান হয়েছে। তোমার খুশি মতো যা ইচ্ছে করবার অধিকার তোমার থাকবে। যা করতে পারো তাহলে তোমাকে ওরা মার্জনা করবে না। উচিত কথা বললে এখনই তোমার মর্যাদায় লাগবে দাদু। তোমাদের জমিদারি গেছে, যায়নি তোমাদের জমিদারির সুরক্ষা। যুগের সঙ্গে তোমরা তাল মিলিয়ে চলতে পারছো না। বিংশ শতাব্দীর মেহনতি শ্রমিক তোমাদের কিনা গোলাম নয়, তারা দয়া চায় না, চায় না চর্চা করছো ডাক্তার। তুমি আমার একমাত্র দৌহিত্র, কারখানা উত্তর ভাবে অধিকারী, অথচ শ্রমিকদের পক্ষে তুমি যেভাবে ওকালতি করছো তাতে মনে হচ্ছে তোমাকেই আমি বঞ্চিত করছি। এর কোনো মানে হয়? আমি কারো পক্ষে নয় দাদু, আমি শুধু মানবিকতার পক্ষে। মানবিকতা? শ্রমিকদের কথা দুরবস্থা উপলব্ধি করতে পারছো না দাদা। আমরা যখন প্রচন্ড গরম সহ্য করতে না পেরে শীতল আশ্রয় খুঁজি চলে যায় ওই শৈল শহরে, ওরা তখন টিনের শিবের নিচে পাথর থেকে লোহা গলাতে ব্যস্ত। দেহের সমস্ত রক্ত গাম হয়ে বেরিয়ে আসছে আগুনের প্রচন্ড তাপ। ওদের মেহনতি শ্রম রাজধানীটা বন্ধ করে জ্বলন্ত বারুদ, জীবনটাকে মনে হচ্ছে একটা জীবন্ত চিতা। নিন্দে নিচ্ছে ওদের ওরা শক্তি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। 8 ঘন্টা মানুষ পরিশ্রম করে শান্ত কান্ত অবসন্ন দেহ নিয়ে ওরা চলে যায় শ্রমিক বস্তির দিকে। দেখে মনে হয় সারি সারি নরক কঙ্কাল যেন নরকের পথ ধরে মিছিল করে চলছে। বস্তিগুলো নিকুশ কালো অন্ধকারে ঢাকা। রাজপথের উজ্জ্বল আলোর ওই যুক্তিগুলোকে আরো ভয়াবহ মনে হচ্ছে। সেই যুক্তিতে ঢুকে দুখানা শুকনো রুটি চিবিয়ে ওরা নোংরা ময়লা বিছানায় শোয়। ওখানে জন্ম নেয় কতগুলো অবাঞ্ছিত মানুষ। সেখানে জন্তু জানোয়ারের মতো বড় হতে থাকে। এই কি সভ্য দুনিয়ার মানুষ, এই কি স্বাধীন বলতে পারো এরা দেশের কোন কাজে? এর জন্য কি তুমি আমাকে দায়ী করছো? তুমি শুধু নাও দায়ী। তাই এই বর্তমান সমাজ যারা প্রতি মুহূর্তে নিজের স্বার্থ নিন্দে নিচ্ছে মেহনতি মানুষের প্রাণরস বঞ্চিত করে চলছে। শ্রমিক কৃষক তাদেরকে শিক্ষা দেওয়ার মতো
আমি খুঁজে পাচ্ছি না। গণিত শ্রেণীর এই লীলজ্জা অর্থ লিপ্সা মানবিকের মূল খুঁজে তোমাকে বাহবা দেওয়ার ভাষা আমার জানা নেই ডাক্তার, শুধু বলি অপূর্ব অশ্রুতপূর্ব। দাদু সত্যি তোমার জন্য আমার ভাবনা হচ্ছে দাদা। ডাক্তার না হয়ে তোমার হওয়া উচিত ছিল রাজনৈতিক নেতা, নয়তো তাদের চামচে। তাহলে সভা সমিতিতে ভাষণ দিলে অনেক হাততালি করতে পারতে। তুমি আমাকে বিদ্রোহী করছো দাদা। বালাই সাহেব, তুমি আমার একমাত্র দৌহিত্র। উচ্চতর ডিগ্রির জন্য শীঘ্রই তুমি বিদেশ যাচ্ছ, তোমাকে আমি বিদ্রুপ করতে পারি, তবে একটা অনুরোধ করছি,